হাই এভরিওয়ান, আজ আমরা দেখব আরেকটা অ্যাভারেজের অঙ্ক কিভাবে খুব সহজে সলভ করা যায়। দেখো, আমি ফার্স্টে অঙ্কটা পড়ছি, তোমরা ভালো করে শোনো, তারপর আমি দেখাচ্ছি কিভাবে অঙ্কটা সলভ করতে হয়। দেখো, অঙ্কটা বলেছে এ লাইব্রেরিয়ান পারচেসড 50 স্টোরি বুকস ফর হিজ লাইব্রেরি। তাহলে একজন লাইব্রেরিয়ান তার লাইব্রেরির জন্য কি করলো, 50টা স্টোরি বুক সে বাই করেছে, কিনেছে। বাট হি স দ্যাট he could get 14 books more by spending rupees 76 more। তার মানে সে দেখলো যদি সে 76 টাকা বেশি দিত তাহলে আরো 14টা বই সে বেশি পেত। যদি সে 76 টাকা বেশি দিত আরো, তাহলে কি হতো, সে আরো 14টা বই বেশি পেত। বাট কিন্তু পার বুক অ্যাভারেজ বিকামস ₹1 লেস। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম কি হতো, যে প্রত্যেকটা বইয়ের অ্যাভারেজ মূল্য, অ্যাভারেজ যে প্রাইস, সেটা 1 টাকা করে কমে যেত। বলেছে দ্য অ্যাভারেজ প্রাইস অফ ইচ বুক হি বট ওয়াজ, মানে সে অ্যাভারেজ কত টাকায় সে বইগুলো কিনেছিল। দেখো, এই যে অঙ্কটা আমরা করব, আমরা আগে একদম রেগুলার ভাবে, নর্মাল ভাবে অঙ্কটা কিভাবে ভাবে, সেটা সাধারণত ছেলেমেয়েরা কিভাবে ভাববে, কিভাবে অঙ্কটা আমরা বেসিক ভাবে করবো, সেটা আগে করে নিই। তারপর তোমাদের দেখাচ্ছি এটা যদি তোমরা শর্টকাটে ভাবো তাহলে কিভাবে ভাববে, এবং তোমরা দেখতে পারবে অনেকটা টাইম তাতে বেঁচে যাবে। দেখো, আমাদের কি বলতে চেয়েছে, একজন ব্যক্তি 50টা স্টোরি বুক কিনেছে, তাই তো 50টা স্টোরি বুক কিনেছে। তাই আমি ধরে নিচ্ছি এক একটা অ্যাভারেজ প্রাইস ₹X টাকা। এক একটা বইয়ের অ্যাভারেজ প্রাইস আমি ধরে নিচ্ছি ₹X টাকা। এবার দেখো কি বলেছে, বলেছে সে যদি আরো 76 টাকা বেশি দিত তাহলে কি হতো, সে আরো 14টা বই বেশি পেত। কিন্তু ব্যাপার একটা কি ঘটলো, যে প্রত্যেকটা বইয়ের তাতে করে অ্যাভারেজ প্রাইস 1 টাকা কমে গেছে। তাহলে সে কত টাকা করে কিনেছিল? দেখো, সিম্পল ব্যাপার একদম। একটা বইয়ের অ্যাভারেজ প্রাইস আমি ধরে নিলাম X টাকা, তাহলে সে 50টা বই কিনেছিল প্রথমে, তাহলে 50টা বইয়ের অ্যাভারেজের প্রাইস 50X টাকা হবে। ঠিক, এবার বোঝো, সে যদি, এটা তো 50টা বইয়ের দাম হলো, সে যদি আরো 76 টাকা বেশি দিত, তার মানে +76, সে যদি 76 টাকা বেশি দিত তাহলে আরো 14টা বই বেশি পেত। এবার ভালো করে বুঝো, এটা 50টা বইয়ের দাম 50X, এখানে তাহলে 14টা বই পেয়েছে 76 টাকা হিসাবে, তাই তো বলে। তাহলে এই টোটাল হয়ে গেল টাকা, কত টাকা, আর কতগুলো বই আছে, আগে ছিল 50টা, তারপরে পেলো 14টা, তাহলে 50 আর 14 64টা বই হয়ে গেল। এবার এটাই ভাগ করলে কি হলো, অ্যাভারেজ আসলো, কিন্তু অ্যাভারেজটাতে 1 টাকা করে কমে গেছে। আগে অ্যাভারেজ ছিল X, তার মানে X - 1, এটাই আমাদের অঙ্ক, সিম্পল। বুঝতে পারছো ব্যাপারটা? একটা প্রাইসের, একটা বইয়ের প্রাইস আমি ধরে নিলাম X টাকা, 50টা বইয়ের 50X টাকা, প্লাস 76 করে দিলাম, কারণ সে আরো 76 টাকায় 14টা বই বেশি পেয়েছে। তাহলে উপরে মোট টাকা হয়ে গেল, নিচে মোট বইয়ের সংখ্যা হয়ে গেল, কতগুলো বই আছে, 50 আর 14 64টা হয়ে গেল। তাহলে এটা আমার অ্যাভারেজ হয়ে গেল। তাহলে এই অ্যাভারেজটা সমান সমান X - 1 কেন লিখলাম, কারণ বইতে বলে দিয়েছে, মানে কোশ্চেনে বলে দিয়েছে যে আগে যেটা অ্যাভারেজ ছিল, যেটা আমি X ধরে নিয়েছিলাম, তার থেকে 1 টাকা কমে যাবে, তাই X - 1। সিম্পল লজিক, বুঝতে পারছো? মানে এটাকে যদি আমরা সলভ করি, কি দাঁড়াচ্ছে দেখো, 50X + 76 = 64X - 64, তাই তো? তাহলে যদি এটাকে এপাশে নিয়ে যাই, তাহলে 14X = আর এটাকে এপাশে নিয়ে আসলে যোগ হয়ে যাবে 76 + 64, 76 + 64, তাহলে 14X = 140, তাহলে X = 10 টাকা। তাহলে এক একটা বইয়ের অ্যাভারেজ প্রাইস কত, 10 টাকা। ঠিক আছে, এবার তোমরা এই অঙ্কটাকে কিন্তু এইভাবে করতেই পারো, ঠিকঠাক এইভাবে, কোনো সমস্যা কিছু নেই, বেসিক এটা। কিন্তু এই অঙ্কটাকে যদি তোমরা একটু টাইম বাঁচাতে চাও বা শর্টকাট প্রসেসে করতে চাও, দেখো সত্যি কথা বলতে পেনের তাতে কোনো প্রয়োজন হবে না, পেন লাগবেই না। ব্যাপার একটাই, যে তোমাকে ভালো করে জিনিসটা বুঝতে হবে। আর তোমরা জানো যে কম্পিটিটিভ এক্সামে যত ফাস্ট অঙ্ক করতে পারবো ততই লাভ, তাই তো? তো দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে ভাববো। দেখো, আমি এইটা শুরু করার আগে, শর্টকাটটা মানে বোঝানোর আগে একটা দুটো কথা বলি, যে একটা জিনিস দেখবে, যে কোনো জিনিস প্রথমে শিখতে কিন্তু একটু কষ্ট হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ঠিক আছে, শর্টকাট ব্যাপারটা কি, দেখো অনেকটা তুমি জাম্প করে অনেকটা আগে গিয়ে ভাবছো, এটাই তো ব্যাপার। মানে অনেকগুলো স্টেপ হয়তো বাদ দিয়ে তুমি সেটাকে ভাবার চেষ্টা করছো, এটাই তো শর্টকাট, সিম্পল লজিক। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে শিখতে একটু তো কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো তোমরা এগুলো অভ্যাস করতে করতে কিন্তু হবে। একটা অঙ্ক শিখে তুমি যদি বলে তুমি শর্টকাট শিখে গেলাম, এইভাবে হয় না। ঠিক আছে, একটু বেশি
প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে। আর যদি একবার বুঝতে সমস্যা হয়, ভিডিও তো আছেই, দেখে নাও আরেকবার, কোনো সমস্যা কিছু নেই, স্পিডটা একটু বাড়িয়ে দেখে নাও, তাহলে হয়ে যাবে। চলো এবার আমরা দেখো কিভাবে ভাববো অঙ্কটাকে, ভালো করে বোঝো। দেখো আমি এখানে করছি, তোমাকে বলেছে কি অঙ্কটায় যে ওই ব্যক্তি প্রথমে 50টা বই কিনেছিল, 50টা বই কিনেছিল, তাই তো? তারপর সে যদি 76 টাকা ₹76 এক্সট্রা দিত, তার বদলে সে কটা বই পেত? 14টা বই পেত বা পেয়েছে। ঠিক আছে, যাই হোক 14টা বইয়ের বদলে সে 76 টাকা তাকে পে করতে হয়েছিল, যার ফলস্বরূপ কি হলো? অ্যাভারেজটা কমে গেল। এবার তোমরা একটু ভেবে বলো যে অ্যাভারেজ কখন কমে? একটা কথা বোঝো, যখন অ্যাভারেজের থেকে কম দামে জিনিস কেনা হয় তখন তো অ্যাভারেজ কমে। আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, ধরো 5টা বইয়ের দাম 50 টাকা, ঠিক আছে? এবার 6 নম্বর বইটার দাম ধরো বললাম 4 টাকা, 6 নম্বর যে 6 বুকটা তার দাম ধরো বললাম 4 টাকা, ঠিক আছে? এবার তোমাকে জিজ্ঞেস করলাম অ্যাভারেজ কত, এই 6টা বইয়ের অ্যাভারেজ কত, তাহলে টোটাল কত হচ্ছে? 50 আর 4 54 টাকা, আর 6টা বই আছে, তাহলে 6 দিয়ে ভাগ করে দেখো 9 টাকা অ্যাভারেজ হলো। দেখো আগে 5টা বইয়ের দাম ছিল 50 টাকা, তার মানে অ্যাভারেজে এক একটা বইয়ের দাম ছিল 10 টাকা, ঠিক আছে? এই 6 নম্বর বইটা কি করলাম আমি? 10 টাকার কমে কিনেছি, অ্যাভারেজের থেকে কম টাকা কিনেছি, ওই জন্য দেখো অ্যাভারেজটা 10 টাকা থেকে ডাউন হয়ে 9 টাকায় চলে এসেছে, তাই না? তাহলে অ্যাভারেজের থেকে কম টাকায় কিনলে তার অ্যাভারেজ কমে যায়, খুব বেসিক। অ্যাভারেজের থেকে বেশিতে কিনলে অ্যাভারেজ বেড়ে যেত, অ্যাভারেজের থেকে কম টাকায় কিনেছি তাই অ্যাভারেজ কমে গেছে, বেসিক কনসেপ্ট। আচ্ছা এবার বুঝো, এই 14টা বই সে কিনেছে 76 টাকা দিয়ে, ঠিক? যার জন্য কি হয়েছে? অ্যাভারেজটা 1 টাকা করে কমে গেছে। এবার প্রশ্নটা হচ্ছে অ্যাভারেজ 1 টাকা করে কমলো, কটা বইয়ের এগেইনস্টে কমলো? দেখো আগে তো 50টা বই ছিলই, আর পরে সে 14টা কিনেছে, তাহলে 50 আর 14 64টা, তাই তো? এতে 64টা বইয়ের পেছনে 1 টাকা করে কমে গেছে, অ্যাভারেজ 1 টাকা করে। তোমাকে তো বলেনি যে 14টার অ্যাভারেজ কমেছে, সব কটা বইয়ের অ্যাভারেজ প্রাইস 1 টাকা করে কমেছে, এটা হচ্ছে কথা। তার মানে আমার কত টাকা কম দিয়েছে? সে দেখো 64 টাকা সে কম দিয়েছে। ভালো করে বোঝো, 64 টাকা সে কম দিয়েছে বলেই না অ্যাভারেজ 1 টাকা করে কমেছে, স্বাভাবিক 1 টাকা করে অ্যাভারেজ কমেছে, তাহলে 50 আর 14 64টা বই, 1 টাকা করে কমা মানে 64 টাকা কম। তার মানে সে 76 টাকা তো দিয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু 14টা বই অ্যাকচুয়ালি যা দাম হওয়ার কথা ছিল, মানে আগে যে অ্যাভারেজ প্রাইসটা ছিল সেই দামে যদি কিনতে হতো, তাহলে এই 76 টাকা তো সে দিয়েছে, ঠিক আছে, কিন্তু 64 টাকাটা যে কম দিয়েছে সেটা না দিয়ে তার 64 টাকাটা দিলে কি হতো? তাহলে কিন্তু অ্যাভারেজটা কমতো না, তাই না? 64 টাকাটা সে কম দিয়েছে বলেই না অ্যাভারেজটা কমেছে, তাই না? যদি সে 64 টাকাটা কম না দিত তাহলে অ্যাভারেজ কমতো না, ঠিক তো? তাহলে অ্যাভারেজটা তো সেমই থেকে যেত, ঠিক কথা না? তাহলে সে 76 টাকা দিয়েছে আর 64 টাকা কম দিয়েছে, তাহলে যদি সে 64 টাকাটা দিত, তাহলে এই দুটো আবার প্লাস করে দেখো, দেখো 10 140, মানে 140 টাকা যদি সে 14টা পেনের এগেইনস্টে খরচ করতো, তাহলে কিন্তু অ্যাভারেজটা কমতো না, কম দিয়েছে বলেই না অ্যাভারেজটা কমেছে, ঠিক তো? তার মানে দেখো 140 টাকা যদি সে 14টা পেন পেতো বা 14টা বই পেতো, ঠিক আছে, তাহলে 14 দিয়ে যদি ভাগ করে দাও, তাহলে এক একটা অ্যাভারেজ প্রাইস কত টাকা হতো? 10 টাকা। তাহলে এক একটা বইয়ের অ্যাভারেজ প্রাইস 10 টাকা। এই দেখো আমার কিন্তু ওই ভেবে করেও 10 উত্তর এসেছিল। এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে এটা এতক্ষণ ধরে করালেন স্যার আপনি, আর এটা তো তার আগে হয়ে গেল। কথাটা বোঝো, এই মেথডটার সাথে এটা বেসিক একটা মেথড, তোমরা সবাই বেশিরভাগ পরিচিত, এইভাবে সবাই ছোটবেলা থেকে আমরা করে আসছি, তাই তোমার কাছে এটা এখন সহজ মনে হচ্ছে। কিন্তু এই যে মেথডটা বললাম, এই মেথডটা তোমাদের একটু বুঝতে টাইম লাগতে পারে, কিন্তু ভালো করে ভাবো, জিনিসগুলো অভ্যাস করো, অভ্যাস না করলে কিন্তু এগুলো হবে না। এটাই দেখবে পরে দেখো এটার ক্ষেত্রে পেনের কোনো প্রয়োজনই নেই, তাই না? তুমি যদি মাইন্ড ক্যালকুলেশন করতে পারো, বুঝতে পারো ব্যাপারটা যে ও 14টা বইয়ের এগেইনস্টে সে 76 টাকা দিয়েছে, যার ফলস্বরূপ আমার অ্যাভারেজটা কমে এসেছে। এবার অ্যাভারেজটা কতটা কমেছে দেখি, 1 টাকা করে কমা মানে 64 টাকা কমেছে, তাহলে এই 64 টাকা যদি সে কম না দিত তাহলেই তো আমার অ্যাভারেজটা ঠিকঠাক থাকতো। তাহলে 64 টাকা কম দিয়েছে আর 76 টাকা তো দিয়েছে, তাহলে 76 আর 64 যোগ করলে 140, 14টা যদি 140 টাকার এগেইনস্টে কিনতো তাহলে অ্যাভারেজ কমতো না, তাহলে এক একটা অ্যাভারেজ প্রাইস 140/14 মানে 10 টাকা। বাস, মানে কয়েক সেকেন্ডে ভাবলে তুমি অঙ্কটা হয়ে যাবে, কিন্তু এটা হিউজ প্র্যাকটিসের প্রয়োজন, ঠিক আছে? তো আশা করি তোমরা এটা বুঝলে। যদি প্রবলেম হয় আবার একবার ভিডিওটা তোমরা চালিয়ে দেখে নিতে পারো।
তো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা সেটা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। এছাড়াও যে কোনো প্রবলেম আমাকে কমেন্টে জানিও, আমি চেষ্টা করবো সবারটাই রিপ্লাই দেওয়ার। থ্যাংক ইউ।